বাজেটে কমছে ঋণ নির্ভরতা, আকার ছাঁটা হচ্ছে প্রায় ৭,০০০ কোটি টাকা। বিনিয়োগ চাহিদা তলানিতে থাকায় কমবে ব্যাংকের ওপর চাপ, ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর পরামর্শ। সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচির ডাক। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীতে প্রস্তুত ৪৩ লাখ কোরবানির পশু। বাড়তি যত্ন নিতে ব্যস্ত খামারিরা। স্থানীয় হাটে শুরু হয়েছে বেচাকেনা। ভারতের আমদানির নিষেধাজ্ঞায় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যাচ্ছে না পণ্য। বিপাকে ব্যবসায়ীরা, বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কা। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও ইহুদি বিদ্বেষ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ। আবারও $৬ কোটি অনুদান বাতিল করল মার্কিন প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সাথে আছি আমি আলিশা ইসলাম। আসছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের তুলনায় ছেটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। বাজেটের আকার কমছে প্রায় ৭,০০০ কোটি টাকা, যেখানে ব্যাংক ঋণ কমতে পারে ১২,৫০০ কোটি টাকা। বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিনিয়োগ চাহিদা কম থাকায় বাজেট ঘাটতি পূরণে এবার ব্যাংকের ওপর চাপ পড়বে না। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর ওপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের উপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে ১,৩৭,৫০০ কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে ১২ মে পর্যন্ত নেওয়া হয়েছে ১,০৮,৩৭১ কোটি টাকা। বিনিয়োগে ভাটায় বেসরকারি খাতের ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদদের। ইলেকশন এবং সামগ্রিক স্ট্যাবিলিটিটা কোন জায়গায় আসে সেটা দেখে তারা বিনিয়োগ করবে। ফলে যেহেতু বিনিয়োগের দিক থেকে চাহিদার দিক থেকে একটা স্লোনেস বা স্লতগতি আছে, সেদিক থেকে হয়তো সরকারের ব্যাংক থেকে বরোয়িংটা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা, সম্ভাব্য ঘাটতি ২,২৬,০০০ কোটি টাকা, আর ব্যাংক ঋণ ১,২৫,০০০ কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে। সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। সংকট তখনই দেখা দেবে যখন ব্যবসা বাণিজ্য চাঙ্গাবে এবং ব্যবসায়ীরা যখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন, তখন ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে। যেহেতু আগের সরকারের নেওয়া বড় প্রকল্পগুলো কাটছাট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেও বাস্তব ভিত্তিক প্রকল্প মূল্যায়ন করবে। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.৫৭% ও সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৬.৩২%। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার অধিক পরিমাণ ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে, আর এই ঋণের সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে, যা মূলত রাজস্ব সংগ্রহের অর্থ। আসছে বাজেটে এ সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে নেওয়া ব্যাংক ঋণ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন, যেটি সরকারের ব্যাংক নির্ভরতা কোথায় কোথায় প্রভাব ফেলে? না, সরকার বাজেটের ব্যাংক নির্ভরতা তো প্রভাব ফেলবে যদি বাজেটে আপনার ডেফিসিট থাকে, এবং শুধু বাজেট ডেফিসিট না, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ডেফিসিটটা এরা ফাইন্যান্স করবে আপনার ব্যাংকের থেকে ঋণ নিয়ে, এবং ব্যাংকের থেকে ঋণ নেওয়ার জন্য তারা ব্যাংক থেকেও ঋণ নিতে পারে, আবার সেন্ট্রাল ব্যাংক থেকেও ঋণ নিতে পারে। এখন যদি ব্যাংকগুলোর কাছ থেকে যদি ঋণ নেয়, তার ফলে হবে কি, ব্যাংকগুলোর সরকারকে টাকা দেবে, যার ফলে ব্যাংকগুলো আর পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে আর টাকা কম দিতে হবে, কারণ সব টাকা তো ব্যাংক সরকার নিয়ে গেল।
এর ফলে ইম্প্যাক্ট যেটা হয় অর্থনীতিতে, এটা আমরা অর্থনীতির ভাষা বলি ক্রাউডিং আউট ইফেক্ট, মানে প্রাইভেট সেক্টর উইল বি ক্রাউডেড আউট, মানে প্রাইভেট সেক্টর তখন ঋণের পরিমাণ কম পাবে কারণ সরকার নিয়ে নিচ্ছে। ওকে, আবার সরকার যদি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে বড় করে তাহলে কিন্তু সেটি কিন্তু হবে প্রিন্টিং অফ মানি, সেটা আবার মানি সাপ্লাই বাড়িয়ে দেয়। মানি সাপ্লাই বাড়িয়ে দিলে আবার পরবর্তীকালে এটা ইনফ্লেশনের উপরে প্রভাব পড়ে। এই দুই ধরনের অ্যাপ্রোচের জন্য দুই ধরনের ইম্প্যাক্ট পড়ে। তবে আমরা যেটা বলছিলাম যে সরকার ব্যাংকে থেকে ঋণ নেওয়ার কি দরকার, সরকার নিজেই তো সিকিউরিটি মার্কেট থেকে ঋণ নিতে পারে। ওরা একটা কর্পোরেট আপনার একটা বন্ড মার্কেট তৈরি করতে পারে বা সরকারি বন্ড মার্কেট তৈরি হতে পারে। এর ফলে হবে কি, মানে ব্যাংকের থেকে ঋণ নেওয়া হবে না, সাধারণ জনগণের পকেট থেকে টাকাটা যাবে। এর ফলে প্রাইস লেভেল মানি সাপ্লাইও বাড়বে না এবং প্রাইস লেভেলের উপরে চাপও কম পড়বে এবং অন্যদিকে আপনার সিকিউরিটি মার্কেটটাও ডেভেলপ করবে। কারণ বাংলাদেশে তো, বা বাংলাদেশ কোনো পৃথিবীর কোনো দেশেই আসলে গভর্নমেন্ট বন্ড মার্কেট ডেভেলপ না করলে কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করে না। বড় বড় উন্নত দেশে, উন্নত বিশ্বে কিন্তু সরকার কিন্তু কখনোই সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ করে না বা ব্যাংক থেকে ঋণ করে না। এদের ঋণের যেটা প্রয়োজন, বাংলাদেশের বন্ড মার্কেট ডেভেলপ হচ্ছে না কেন, কি মনে হয়? বন্ড মার্কেট ডেভেলপ না হওয়ার পিছনে আমি তো বলবো অন্যতম কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট বন্ড মার্কেট নাই। গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকলে কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করবে, কারণ আপনার রিস্ক ফ্রি রেটটা কোত্থেকে আসবে? গভর্নমেন্ট বন্ড মার্কেট থেকে আসবে, তাই না? তো গভর্নমেন্ট বন্ড মার্কেটই তো নাই। তা আমাদের সরকার বন্ড মার্কেট তৈরি করে না, ওরা ব্যাংকে থেকে ঋণ নেয়। এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। তো সরকার কেন ব্যাংক থেকে ঋণ নেবে? রাদার সরকার এমনিতে আমাদের প্রাইভেট সেক্টরের লোকজনের ডিমান্ড অনেক বেশি, সেখানে আমরা ঠিকমতো ফাইন্যান্স করতে পারি না। তার মধ্যে যদি ডিপোজিটরদের টাকা যদি সব সরকারই নিয়ে যায় তাহলে প্রাইভেট সেক্টরের জন্য থাকলোটা কি? বিনিয়োগ চাহিদা কম বলা হচ্ছে স্যার, অর্থনীতিতে এর প্রভাব কেমন? ব্যাংকের বিনিয়োগ চাহিদা, ব্যাংকের বিনিয়োগ চাহিদা বাগান অর্থনীতিতে প্রভাব তো বিভিন্নভাবে আসতে পারে। আপনার ব্যাংক যদি বেশি বিনিয়োগ করতে হয় তাহলে ডেফিনেটলি ইন্টারেস্ট রেটের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে বা ইন্টারেস্ট রেটের ব্যাপারটাও দেখতে হবে। কারণ এখন আমাদের ব্যবসায়ী সম্প্রদায়রা যা বলছে যে কস্ট অফ বিজনেস ইজ রিয়েলি ভেরি হাই, কারণ কস্ট অফ লেন্ডিংও যদি আপনি হাই করে রাখেন তাহলে আসলে বিনিয়োগের চাহিদা তো প্রাইভেট সেক্টর থেকে কমই হবে। তো সুতরাং এটার সাথে আবার লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের আবার একটা সম্পর্ক আছে। সুতরাং সবগুলো দেখেই আপনার এই বিনিয়োগের চাহিদাটা আপনার ডিপেন্ড করে। তো সুতরাং আপনার ব্যাংকের বিনিয়োগ চাহিদা, ব্যাংকের তো আর বা বিনিয়োগের কোনো চাহিদা না, ব্যাংক তো সাপ্লাই করবে। বিনিয়োগ চাহিদা তো আসবে বিনিয়োগকারীদের কাছ থেকে বা ইনভেস্টরদের কাছ থেকে বা এন্টারপ্রিনিয়রদের কাছ থেকে, তাই না? ওদের চাহিদার উপরে আসলে ব্যাংকের সাপ্লাইটা ডিপেন্ড করবে, তাই না? এখন ওদের যদি চাহিদা কমে যায় বিকজ অফ দ্য হায়ার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট, বিকজ অফ দ্য হায়ার কস্ট অফ বিজনেস, তাহলে তো ডেফিনেটলি ব্যাংকের বিনিয়োগ সাপ্লাইটাও ব্যাংকের কমই থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গত মানে আপনার সময়সূচিতেও আমাদের গ্রোথ অফ দ্য প্রাইভেট সেক্টর ক্রেডিট ওয়াজ ভেরি লো, 7 পয়েন্ট সামথিং বা এরকম একটা কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের। ডক্টর তৌফিক আহমদ চৌধুরী সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে। সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তরা, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বেশ কিছুদিন ধরেই তাদের আন্দোলন, তাদের কর্মসূচি পালন করে আসছে। আজ সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে এই কর্মসূচি। তারা সবাই কিন্তু এখানে এনবিআর প্রাঙ্গণে অবস্থান করছেন, এনবিআর প্রাঙ্গণের নিচতলায় তারা সবাই অবস্থান করছেন। তারা কিন্তু কেউ কাজে ফিরে যাননি। গতকাল মঙ্গলবার এখানকার কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিন্তু দেখা করেছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ও 2 জন উপদেষ্টার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দাবি করেছেন যে তাদের এই বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই সমাবেশ, সকাল থেকেই কিন্তু এনবিআর প্রাঙ্গণে কর্মকর্তা কর্মচারীরা তাদের এই সমাবেশ জারি রেখেছেন। তারা
তারা তাদের কর্মসূচি পালন করছেন। দুপুর 12টায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাঙ্গণে কিন্তু তারা একটা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন। তখন কিন্তু এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ জানাবেন যে পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে। জানিয়ে রাখতে চাই, এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে নতুন দুটি বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করা হয়েছে। আর এরই প্রতিবাদে কিন্তু এখানকার কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি পালন করছেন। এর আগ দিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। তারা অফিসে এসেছেন, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কাজ করেনি। তারা তাদের কলম বিরতি কর্মসূচি জারি রেখেছিলেন। এরপরই কিন্তু তারা অর্থ উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে যান, কিন্তু তাদের ওই বৈঠকে কোনো ফলপ্রসূ বৈঠক না হয়। তারা কিন্তু এখন পরবর্তী কর্মসূচিতে কি যাবেন আমরা কিন্তু জানতে পারবো দুপুর 12টার প্রেস ব্রিফিংয়ে। এই ছিল আমার কাছে এনবিআর প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম এনবিআর কার্যালয়ে। এবার বন্দর বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক ও খাদ্য সামগ্রী আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মূলত এখানে আমদানি নির্ভর স্থলবন্দর। তবে এখানে দৈনিক 10 থেকে 15 পণ্যবাহী ট্রাক এখান থেকে রপ্তানি হয়, বিশেষ করে গার্মেন্টস পণ্য এবং তুলা জাতীয় বিভিন্ন পণ্য, সেই সাথে এখানকার যে সমস্ত প্লাস্টিক পণ্য এখান দিয়ে রপ্তানি হয়। কিন্তু গত শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের যে নিষেধাজ্ঞা স্থলপথে পণ্য আমদানিতে বাংলাদেশের, সেই আসলে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে সোনা মসজিদ স্থলবন্দরে। যদিও আসলে এই স্থলবন্দরে রপ্তানির পরিমাণটা খুবই কম, এরপরেও আসলে বেশ কিছু পণ্য গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে রপ্তানি হচ্ছে না। এবং এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী বলছেন যে যেহেতু এখানকার রপ্তানির পরিমাণটা কম এবং খুবই সামান্য, কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে আসলে সড়ক পথ এড়িয়ে আকাশপথ এবং জলপথে বিশেষ করে এ সমস্ত পণ্য রপ্তানি করতে গিয়ে আসলে তাদের সময় এবং খরচ দুটোই বাড়বে, যার কারণে আসলে রপ্তানি কার্যক্রমে তাদের বিপাকে পড়তে হয়েছে। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয়, এজন্য দুই দেশের সরকারের সাথে আসলে আলোচনা করে এর সমাধান প্রয়োজন। আমরা স্থলবন্দর কাস্টমসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 6 মাসে এখানে প্রায় 56 লাখ মেট্রিক টন 56 লাখ ডলারের পণ্য এখান দিয়ে রপ্তানি হয়েছে, যার মধ্যে ছিল এখানকার বিভিন্ন গার্মেন্টস পণ্য এবং এই সমস্ত পণ্য। আমরা গতকালকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে কথা বলেছিলাম, তাই তিনি বলছিলেন যে আসলে এখান দিয়ে এই রপ্তানি কার্যক্রম যাতে স্বাভাবিক হয় দুই দেশের, এই জন্য তারা দুই দেশের বাণিজ্য সচিব সহ দুই দেশের সরকার পর্যায়ের আলোচনার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তিনি আশা করছেন এবং এখানকার ব্যবসায়ীরাও বলছেন যে খুব দ্রুতই আসলে এই সংকটের সমাধান হবে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। এদিকে ব্যাংকিং জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বন্ধ রয়েছে মাছ রফতানি। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এরপর ব্যাংকিং জটিলতা দেখা দেয় বুধবার সকাল থেকে মাছ রফতানি করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার থেকে মাছ রফতানি স্বাভাবিক নিয়মেই হবে বলে আশা তাদের। প্রতিদিন গড়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে 45 থেকে 50 টন হিমায়িত মাছ ভারতে রফতানি হয়ে থাকে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রথম ঘন্টার লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসই এক্স 17 পয়েন্ট বেড়ে হয়েছে 4811, আর সরিয়া সূচক বেড়েছে 5 পয়েন্ট ও বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠন করা সূচক বেড়েছে 10 পয়েন্টের বেশি। প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় 92 কোটি টাকার শেয়ার, যেখানে 250টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে কমেছে 63টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দাম। পুঁজিবাজার নিয়ে সরকারের নানা পদক্ষেপেরও ঘুরে দাঁড়াচ্ছে না বাজার।
ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। স্থানীয় হাটে পশু বেচাকেনা হচ্ছে, তবে সপ্তাহ খানেক পর পশুর জমজমাট বেচাকেনা হবে বলে জানান ক্রেতা বিক্রেতা ও হাট ইজারাদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে একটি দুটি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা বলছেন কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়া শুধু ঘাস, ভুট্টা, ফিড এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করছেন তারা। একই চিত্র রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভাগের সবকটি জেলায়। খেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান হাট ইজারাদাররা। পুলিশ ভাইরা আছে, তারা টহল দিচ্ছে। টহলের নাম্বার প্রত্যেকটা ব্যাপারীদেরকে দিচ্ছি আমরা। বিভাগের সবকটি জেলায় 26 লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও 43 লাখ কোরবানির পশু লালন পালন করা হয়েছে, যা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ উদ্বৃত্ত পশু যাবে দেশের নানা প্রান্তে, জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করি যে ভোক্তা যারা, তারাও ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে এবং যারা বিক্রেতা তারাও ন্যায্য মূল্যেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন। পাশাপাশি কীটনাশক ও বালাইনাশক দমনে খরচ হচ্ছে কম। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ফজলি, খিরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগেই খোলা হবে এসব ব্যাগ। আমের ওজন 100 থেকে 150 গ্রাম হলেই বেঁধে দেওয়া হয় এসব ফ্রুট ব্যাগ। এরপর আম পাকা পর্যন্ত ব্যাগ বন্দি থাকে আমগুলো। সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন হয় এই পদ্ধতিতে। বাগান মালিকরা জানায়, ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে আমের বাহ্যিক সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ হয় না। চাঁপাইনবাবগঞ্জে এবছর রেকর্ড প্রায় 24 কোটিরও বেশি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। প্যাকেটের কাজ হলো যে বিষ লাগবে না, বিষ খরচ বাঁচলাম, পোকা না লাগে, ওই জন্যে আমরা এটা ব্যবহার করার জন্য এটা প্যাকেট বানছি। সংগ্রহের দিন আমরা গাছ থেকে ব্যাগ সহ আমগুলো সংগ্রহ করে থাকি। আমরা আসলে বেশ কয়েক বছর ধরেই এটাকে কৃষি পণ্য হিসেবে ডিক্লারেশনের দাবি জানিয়ে আসছি। ফুড ব্যাগিং এর যদি ট্যাক্সটা ফ্রি করে দেয় তাহলে কম হবে দামটা। গবেষকরা জানায়, পরিপক্ক আমের প্রধান শত্রু মাছি পোকা, তা দমনে সবচেয়ে কার্যকর ফ্রুট ব্যাগ। আমরা যদি ব্যাগিং করি তাহলে আমরা 100 ভাগ এই মাছি পোকার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। ব্যাগিং করলে আমাদের বালাইনাশকের স্প্রে কম হবে, অর্থাৎ কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রে কম হবে, এতে করে আমটা নিরাপদ হবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,86,000 মেট্রিক টন। গত বছর 22 কোটি, 2023 সালে 16 কোটি 3 লাখ আমে ফ্রুট ব্যাগিং করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আসন্ন ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গত বছরের মতো এবারও চলছে মিনিস্টার গ্রুপের ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 অফার। অফারটি দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে রোড শো ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রোড শো ক্যাম্পেইনটির উদ্বোধন করেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানান, গত বছর গ্রাহকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়ায় এবছরও ঈদুল আজহা সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য চলছে ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার। প্রতিষ্ঠানটি জানায়, এই অফার গরু উপহার মাত্র, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়।
সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্ক, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমের শুরু থেকেই আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। সোমবার রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা জেলা থেকে আম সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। এসব জেলায় প্রাণ 12,000 চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহ করবে পাল্প বানানোর জন্য। ক্রেতাদের উৎকৃষ্ট মানের ফ্রুট জুস সরবরাহ করতে প্রাণ পণ্যের কাঁচামালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানান ইলিয়াস মৃধা। বিশ্ববাজারে কিছুটা কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির মে মাসের দ্বিতীয় নিলামে দাম কমেছে প্রায় 1% কাছাকাছি। এদিকে সবচেয়ে বেশি কমেছে ফন্টেরার ল্যাকটোজের দাম 13% বেশি। কমতির দিকে আছে ননিযুক্ত গুঁড়া দুধ, তবে বেড়েছে মোজারেলার দাম। বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কমছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির মে মাসের দ্বিতীয় নিলামের তথ্য, দুগ্ধজাতীয় পণ্যের দাম 0.9% কমেছে। নিলামে 15,194 টন পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $4,589। নিলামে ফন্টেরার ল্যাকটোজের দাম কমেছে 13.2%। টন প্রতি গড় মূল্য নেমেছে $1,398। চেডারের দামও 9.2% কমে প্রতি টন বিক্রি হয়েছে $5,007। ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে 1%। টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $4,332। মাখনের দাম 1.5% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $7,821। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটে কমছে ঋণ নির্ভরতা, আকার ছাঁটা হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। বিনিয়োগ চাহিদা তলানিতে থাকায় কমবে ব্যাংকের উপর চাপ, ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর পরামর্শ। সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। 5 দিন কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি। এবং ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীতে প্রস্তুত 43 লাখ কোরবানির পশু। বাড়তি যত্ন নিতে ব্যস্ত খামারিরা। স্থানীয় হাটে শুরু হয়েছে বেচাকেনা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।